বর্তমানে আমাদের দেশে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলোতে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, যার অন্যতম কারণ হলো নতুন স্ট্রেনের আবির্ভাব। নতুন স্ট্রেন বলতে করোনার যে আগের স্ট্রেনগুলো ছিল, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি, সেগুলো জেনেটিক মিউটেশনের মাধ্যমে তাদের রূপ পরিবর্তন করে। এবং বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি, NB181 এবং LF7 মূলত এই দুটি সাবভ্যারিয়েন্টের মাধ্যমেই ইনফেকশন ঘটছে। যদিও সংক্রমণ ক্ষমতার নিরিখে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সংক্রমণ তুলনামূলকভাবে সেই সংক্রমণের প্রাদুর্ভাব আগের তুলনায় কম হলেও এদের ছোঁয়াচে হওয়ার প্রবণতা বা কন্টাজিয়াস হওয়ার প্রবণতা হয়তো বেশি। সেজন্য আমরা বেশি কেসেস পাচ্ছি। কিন্তু এখনই প্রচণ্ডভাবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমাদের নিয়মিত যে স্বাস্থ্যবিধিগুলো এর আগেও প্রণয়ন করা হয়েছিল, সেগুলো মেনে চলাই বৈধ। যেরকম হাত ধোয়া, মাস্ক পরিধান করা, স্যানিটাইজ করা, জনবহুল এলাকা এড়িয়ে চলা। আর পশ্চিমবঙ্গের নিরিখে বলতে গেলে আমরা যা দেখতে পাচ্ছি, করোনার প্রাদুর্ভাবের এই প্রিলিমিনারি যা কেসেস বাড়ছে, সেগুলো কলকাতা এবং আশেপাশের অঞ্চলগুলো থেকেই দেখা যাচ্ছে। কিন্তু যদিও রোগীদের মধ্যে সেরকম সংকটজনক অবস্থা এখনো অবধি সেরকমভাবে সৃষ্টি হয়নি, প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল। এবং যত তাড়াতাড়ি সম্ভব বুস্টার ডোজের অ্যাভেলেবিলিটি বাড়ানো, এবং প্রবাবলি বুস্টার ডোজ যদি আমরা নিই, তাহলে হয়তো এই যে নতুন শ্রেণীর রোগ লক্ষণ যা আমরা দেখতে পাচ্ছি বা নতুন শ্রেণীর যে প্রাদুর্ভাব, সেটাকেও আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। রোগ লক্ষণ নিয়ে বলতে গেলে তা হতে পারে সাধারণ জ্বর, সর্দি, কাশির মতো, বা তা হতে পারে জ্বরের সাথে সামান্য শ্বাসকষ্ট হওয়া, নাক থেকে জল পড়া, গলা খুসখুস করা এবং কিছু কিছু ক্ষেত্রে স্মেল বা টেস্ট চলে যাওয়া। কিন্তু এই সংক্রমণ এই রোগ লক্ষণগুলো দেখা দিলেই যে প্রচণ্ডভাবে আতঙ্কিত হতে হবে তা নয়। এই রোগ লক্ষণগুলো দেখা দিলে তা অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ ফ্লুয়ের ক্ষেত্রেও হতে পারে। যেরকম ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো করোনার পরীক্ষা করাবেন। যদি টেস্ট পজিটিভ আসে, তাহলে অবশ্যই আইসোলেশনে যাবেন, প্রথমে হোম আইসোলেশন, এবং সেখানে মাস্ক পরা এবং সেই সাথে সাথে হাত ধোয়া, স্যানিটাইজ করা এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ নেওয়া। যদি দেখা যায় যে রোগ লক্ষণ বা গিয়ে সিমটমস বাড়ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজেশন হওয়া। এবং আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর দুই তরফেই কিন্তু খুব ক্লোজলি ব্যাপারটাকে মনিটর করা হচ্ছে। এবং আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে যে আমাদের রাজ্যের যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, তারা এই করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হয়ে আছে, ঠিক আছে। এবং পর্যাপ্ত পরিমাণে আইসোলেশন বেড, আইসোলেশন ওয়ার্ডেরও ব্যবস্থা রয়েছে। তো এখনই অযথা আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। করোনা নিয়ে একটা মানুষের ভিতর ধারণা ছিল হয়তো লকডাউন উঠে গেছে বা করোনা ভাইরাসের ইনফেকশন আর পাওয়া যাচ্ছিল না মাঝখানে, তাহলে করোনা চলে গেছে। দেখুন, যে কোনো ভাইরাল ইনফেকশন একদম পুরোপুরি শেষ হয়ে যায় না। রিসেন্টলি যেটা দেখা গেল, আমাদের সাউথ ইস্ট এশিয়ায় কিছু কিছু কান্ট্রিতে এই ভাইরাসের প্রকোপ বেড়েছিল এবং বেশ কিছু মানুষ সেখানে এফেক্টেড হয় এবং পরবর্তীকালে আস্তে আস্তে বিভিন্নভাবে সেটা ছড়িয়েছে। এবং এই ছড়ানোর একটা বড় রূপ কিন্তু ইন্টারন্যাশনাল রূপ। এবং যে ভাইরাসটা যেটা ছড়িয়েছে সেটা ওমিক্রনেরই একটা লিনিয়েজ সাবভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে NB181 আর একটা হচ্ছে LF7। এইগুলো কিন্তু যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে, এটা কিন্তু ভ্যারিয়েন্ট আন্ডার মনিটারিং, মানে ভ্যারিয়েন্ট আন্ডার এটা কনসার্ন বা ইন্টারেস্ট নয়। মানে এখনো পর্যন্ত এটা যেটা দরকার সেটা হচ্ছে মনিটর করার দরকার আছে। এবং আমাদের ইন্ডিয়াতেও এখনো পর্যন্ত বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন রিপোর্ট মারফত আমরা জানতে পারছি যে 1000-এর উপর কেস হয়েছে। প্লাস আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে যে এই ভাইরাস অলরেডি ইনফেক্টেড হয়েছে। প্লাস ক্যালকাটা মেডিকেল কলেজেও সম্ভবত কিছু পেশেন্ট, একজন না দুজন এরকম ভর্তি হয়েছে। এটা ভ্যারিয়েন্টটা যেটা নতুন পাওয়া গেছে, সেটা বলা হচ্ছে যে এটা হয়তো স্প্রেড করতে পারে, কিন্তু সেই স্প্রেডটা করলেও যে বিশাল কিছু করে বসবে সেরকম এখনও কিছু পাওয়া যায়নি। যার জন্য এটা বলেছে ভ্যারিয়েন্ট অফ মনিটারিং, মানে এটাকে মনিটর করা হোক যে এটা কত কি যাচ্ছে, এখনও রিসার্চের দরকার। আর এই যে ইনফেকশনগুলো, এই ইনফেকশনগুলো এই টাইমে বাড়ার একটা কারণ হচ্ছে, দেখুন, যখন ভ্যাকসিনটা তৈরি হয়েছিল সেই ভ্যাকসিনটা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছিল এবং সেই ভ্যাকসিনকে দেওয়া হয়েছিল। এবার একটা টাইমের পরে হয় কি, আস্তে আস্তে সেই প্রভাবটা কমতে শুরু করে। তখনই আবার এই যে ভাইরাসের নতুন করে যে মিউটেশন হয়েছে সেগুলো হচ্ছে আবার এফেক্ট করতে শুরু করেছে। এবার যেটা দরকার, ভ্যাকসিনেশনটা 2022-এর পরে বন্ধ হয়ে গেছে, সেটা হয়তো সরকার যে আগের ভ্যাকসিনে কিছুটা হলেও আটকাবে। কিন্তু কারা এফেক্ট করতে পারে? সব থেকে বেশি এফেক্ট হতে পারে যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের দেখা যাচ্ছে যে
কোমরবিডিটিস আছে, ধরুন যাদের হচ্ছে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, সেই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভয়ের কারণ। এটা দেখুন যাদের কোমরবিডিটিস আছে বা ইমিউনো কম্প্রোমাইজ, শুধুমাত্র এই ভাইরাল ইনফেকশন নয়, যে কোনো ভাইরাল ইনফেকশনেই তারা যখন এক্সপোজার হয় তাদের ক্ষেত্রে কিন্তু চাপটা থাকে এবং তাদের ইনফেক্ট হওয়ার কিন্তু চান্স অনেক বেড়ে যায়। যে খুব ভিড়ওয়ালা জায়গা এড়িয়ে চলতে পারে, সেখানে না যাওয়া যদি অ্যাভয়েড করে থাকা যায়। দ্বিতীয় কথা হচ্ছে ফেস মাস্ক। এই ফেস মাস্ক কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যেহেতু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এটা ছড়ায়। যদি মানুষ ফেস মাস্ক পরে থাকে তো সেক্ষেত্রে এই ইনফেকশনটা একজনের থেকে আরেকজনের ছড়ানোর সম্ভাবনা কিন্তু কমে যায়। এবং তার সাথে হচ্ছে হ্যান্ড হাইজিন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যত বেশি হাইজিন মেনটেন করবে তত বেশি ছড়ানোর সম্ভাবনা কমে যাবে। আরেকটা ব্যাপার, যে আমরা হয়তো দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি হচ্ছে, আমরা প্যারাসিটামল বা অন্যান্য কিছু ওষুধ, বাচ্চাদের ক্ষেত্রে তাদের তো আর ভ্যাকসিনেশন হয়নি, তো তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়াটা অত্যন্ত দরকার। আর যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বের সাথে দেখা উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনই প্যানিক হওয়ার মতো কোনো ব্যাপার না।